आता नेक्स्ट लेके आता नेक्स्ट তো আমাদের আজকের বিষয় ড্রয়িং। তো ড্রয়িং এর মধ্যে গ্রামের দৃশ্য দেখাবো আর কম্পোজিশনের তৈজসপত্র। তৈজসপত্র হচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস, যেমন হাঁড়ি কড়াই জগ গ্লাস কেটলি চায়ের কাপ, এগুলোকে তৈজসপত্র বলে। আমরা যেগুলো ব্যবহার না করে আমরা মানে মানে জীবন নির্বাহ মানে করতেই পারি না, এগুলোকে তৈজসপত্র বলে। তো কম্পোজিশনটা হচ্ছে যে কোনো বস্তু পাশাপাশি সাজানো, সাজানোকে কম্পোজিশন বলে। এখানে একের অধিক যদি একটা থাকে সেক্ষেত্রে সাজাতে হয় না, কিন্তু একের অধিক যদি হয় সেক্ষেত্রে সাজাতে হয়, যেটা আর্টের ভাষায় বলছে কম্পোজিশন। এবং ড্রয়িংটা হচ্ছে কি, যে লাইনের মাধ্যমে কোনো বস্তু, সে যে কোনো কিছু হতে পারে, সেটাকে দৃশ্যমান করাকে, লাইনের মাধ্যমে দৃশ্যমান করাকে ড্রয়িং করে বা চিত্র করে। তো আমাদের এগুলো সবই ক্লাস হয়ে গেছে, এখন রিভিশন ক্লাস চলছে আমাদের। তো গ্রামের দৃশ্য আঁকার জন্য আমি একটা সার্ফেস তৈরি করে নিয়েছি, পুরো বোর্ড ব্যবহার করবো না বলে, আপনাদের দরকার নেই। এখন আপনারা একটা পুরো পেজ, এটা খাতাটা কিভাবে আছে মনে হয়, এটা ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ল্যান্ডস্কেপ। আমি বলেছিলাম যে খাতা ধরারও দুইটা নিয়ম আছে। যদি খাতাটা যদি এইভাবে লম্বা লম্বি থাকে, এইভাবে, এই খাতাটা আবার যদি এইভাবে মুভ করে, তাহলে এরকম হয়, এরকম হয়। তো এটা হচ্ছে পোর্ট্রেট সাইজ, আর এটা হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট আমাদের মুখোশ চিত্রকে পোর্ট্রেট বলে, আমাদের মুখটা লম্বা কিভাবে থাকে, এই জন্য এটা পোর্ট্রেট সাইজ। আর এটা হলো ল্যান্ডস্কেপ। ল্যান্ডটা কিভাবে থাকে মানে ভূমিটা কিভাবে থাকে, আড়াআড়ি ভাবে থাকে, এই জন্য এটা হলো ল্যান্ডস্কেপ সাইজ। তা আমি এখানে ল্যান্ডস্কেপ সাইজে খাতাটা তুলে নিয়েছি, বা একটা সারফেস তৈরি করেছি, ছবি আঁকার যে অংশ সেটাকে সারফেস বলে। তো দৃশ্য আঁকার জন্য এখানে যে খাতাটা এইভাবে ধরেছেন, মাঝখান বরাবর একটা লাইন রাখা, মাঝখান থেকে একটু উপরে। হ্যাঁ, মাঝখান বরাবর হলে কোনো সমস্যা নেই, মাঝখান বরাবর একটা লাইন রাখতে হবে। এবার তবে আড়াআড়ি ভাবে মাঝখান বরাবর একটা লাইন রাখবে। বোর্ডের উপরে নেন, বোর্ড নেন একটা হাতে। হ্যাঁ, বোর্ড নেন, বোর্ডের উপরে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এরকম আপনারা যেভাবে বসে আছেন ঠিক এইভাবে বসে বোর্ডের উপর খাতা রেখে, বা মানে এখন তো খাতা ওটা দেখছে একটা পেপার ক্লিপ বা মাস্কিং টেপ দিয়ে আটকে ড্রয়িং করতে। এটা হলো ছবি আঁকার হলো নিয়ম। মনে করছেন যে এটা হয়তো আমাদের কমফোর্ট হচ্ছে না, তারপরে এইভাবে আঁকা যাবে না, এইটা হলো নিয়ম। যখন আপনি আউটডোরে যাবেন সঙ্গে তো অনেক কিছু নিয়ে যেতে পারবেন না, তখন কি করতাম আমরা, ছোট একটা টুল নিতাম, একটা বোর্ড নিতাম, বোর্ডের উপরে আঁকতাম, বোর্ডের উপরে রেখে। মানে ব্যাপার আছে প্রতিকূল পরিবেশের থেকে আমাদেরকে ভালো ড্রয়িং করতে হবে। হ্যাঁ, সবসময় তো অনুকূল পরিবেশ হবে না, রোদ ঝড় বৃষ্টি, আউটডোরে যখন আমরা কাজ করেছি প্রতিকূল অবস্থায় কাজ করেছি। তো এইটাকে যদি দুই ভাগ করি, এরকম একটা বিন্দু পাই, তাই না? এই অংশটাকে আনুমানিক এরকম একটা বিন্দু দেন। এবার এই অংশটাকে যদি আবার দুই ভাগ করি, এরকম একটা বিন্দু পাই। একটু কম বেশি হলে সমস্যা নেই, মানে দুই ভাগে ভাগ করতে হবে। দুটো বিন্দু পেয়েছি, দুটো বিন্দু পেয়েছি। এবার এই দুই বিন্দুর মাঝখান বরাবর একটা বিন্দু দেব। এবার বাম পাশে যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মাঝখান বরাবর উপরে একটা বিন্দু, মানে এখান থেকে দেখেন এখানে যতটা আছে সেই দূরত্বে মাঝখান বরাবর উপরে একটা বিন্দু হয়েছে। তাহলে এখন এই বিন্দু এবং এই বিন্দু রেখার মাধ্যমে সংযুক্ত করে দেবো, ফ্রিহ্যান্ড আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? ফ্রিহ্যান্ড আঁকলে হয় কি, একটু আঁকা বাঁকা হয় কিন্তু সময় বেঁচে যায়। আপনি বারবার স্কেল নেবেন, পেন্সিল কম্পাস নেবেন, এগুলোতে টাইম ওয়েস্ট হয়। একটু আঁকা বাঁকা হোক, ঠিক আছে?
কিন্তু সময় বাঁচবে। হ্যাঁ, এরকম ত্রিভুজ পেয়েছি তাহলে আমরা একটা। তাহলে আমি যদি হঠাৎ করে বলতাম এই ত্রিভুজটা আঁকেন, তাহলে বুঝতে পারতেন যে কোথায় আঁকতে হবে। আমি যেভাবে ভাগ করে নিলাম এভাবে না করলে কম্পোজিশন ঠিক থাকতো না। এইভাবে করলে আপনার দেখবেন যে হয়তো একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু যদি ওই পরিমাপটা যদি না বলতাম তাহলে হয়তো মাঝখানে হয়ে যেত, নাহলে একটু বাঁদিকে হয়ে যেত, হয়তো উপরে হয়ে যেত, নাহলে নিচে হয়ে যেত। এবার এই অংশটার মাঝখান বরাবর একটা বিন্দু দেবো, কিন্তু এই অংশ থেকে একটু নিচে, এই যে অংশ থেকে একটু নিচে। এবার এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে শেষের এই বিন্দুটার সঙ্গে লাইন সংযুক্ত করব। হ্যাঁ, আরো আরো গ্রাম পাশে। ব্যাস। এবার এখান থেকে এখানে চলে যাবে। তাহলে এটা কি পেলাম আমরা, দেখে কি মনে হচ্ছে? ঘরের ছাউনি। আমরা এই পাশ থেকে দেখছি, এই পাশ থেকে, এই কারণে হবে কি যে ডান পাশের অংশটা একটু নিচু হবে। বোর্ডে খেয়াল করো। এখানে এই পাশ দিয়ে দেখছি তো, যদি মানে ছাউনিটা একদম সামনে বরাবর দেখতাম, তাহলে ওয়ালের এই পাশটা দেখতে পেতাম না। তার মানে আমরা এই পাশ দিয়ে অ্যাঙ্গেলে দেখছি ঘরটা। তো কাছে যেমন হয় দূরে একটু ছোট হয়, মানে কাছের যে উচ্চতা একটু দূরে গেলে সেই উচ্চতা থাকে 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 না। সেটার কারণ কি? পরিপ্রেক্ষিতের কারণ। এই কারণে একটু নিচু হয়েছে। এবার এইভাবে একটা লাইন কাটবো। মানে আমি যেভাবে বলছি এইভাবে যদি ছবি আঁকেন, ছবিটার কম্পোজিশন ভালো হবে এবং এলোমেলো হয়ে যাবে না, যে কোথায় ঘর আঁকবো, কোথায় গাছ আঁকবো, কোথায় নদী আঁকবো, কোথায় দিগন্ত রেখা থাকবে, কোথায় সূর্য থাকবে, আমি যেগুলো বলছি এগুলো অ্যাড করবো ধীরে ধীরে। এবার এই অংশটাকে একটা লাইন আনবো নিচের দিকে সোজা করে। এবার বেশি লম্বাটে দেবো না, এইখানে যতটুকু আছে দেখেন, এই যে এই অংশটুকু যতটা আছে ওই বরাবর নিচে একটা লাইন টানবো। এবার একদম এইখান থেকে না, এই যে দুইটা লাইন এসেছে না বরাবর, ডান পাশেরটা থেকে একটা লাইন টানবো নিচের দিকে। কিন্তু কি করব, প্রথম যে লাইনটা টেনেছিলাম তার থেকে বাম পাশটা একটু ছোট আঁকবো। কারণ আমি কোনাকুনি দেখছি এইটা আমার কাছে, আর এটা থেকে অবশ্যই কর্নারটা অবশ্যই দূরে, এই কারণে একটু হলে ছোট দেখবো আমরা, একটু হলো এক বিন্দু হলে ছোট দেখবো। ঠিক একই ভাবে এখান থেকে ডান পাশে যে দূরত্ব নিয়েছি, ঠিক এখান থেকে ডান পাশ থেকে বাম পাশে একটা বিন্দু নিলাম, এখান থেকে এই যে দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা মেনটেন করে একটা বিন্দু দিয়ে দেবো। ওর ওখান থেকে নিচের দিকে লাইন টানবো। এইখানে যেমনটা আছে একটু শর্ট, এটা থেকে একটু ছোট, ঠিক এইটাও একটু শর্ট হবে, কারণ এটা থেকে আমার এই কর্নারটা দূরে অবস্থান করছে, ছোট এই কারণে দেব। তাহলে এটা 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 যেমন, এটা তেমন, কারণ এখান থেকে সমান দূরত্বে আছে, তাহলে এর থেকে একটু ছোট হলো, যেমন এখানে একটু ছোট হয়েছে। এবার এই তিনটা লাইন সংযুক্ত করে দেব, এবার বা যোগ করে দেব এরকম। এবার মানে ঘরের যে বেসমেন্ট বা কোথাও যেটা বলি সেটা সেটা আঁকার ক্ষেত্রেও একই নিয়ম। এখান থেকে একটু ডান দিকে বাড়িয়ে দেবেন, বাম দিকে বাড়িয়ে দেবেন। এবার এইখানে যে রেখাটা টানছি, এখানে যে রেখাটা টানছি, এটা থেকে এটা একটু ছোট হবে, এটা একটু ছোট হবে। তারপর ঠিক একই ভাবে এই লাইনটা এইভাবে যোগ করব। তবে এই যে আমি বললাম যে এই অংশ থেকে সাউন্ড এই অংশে নিচু হবে, এখান থেকে ওয়ালটা একটু শর্ট হবে, এখানে শর্ট হবে, কিন্তু সমান করে এঁকে দেখবেন, দেখবেন এটার মধ্যে ভালো দেখাচ্ছে, কারণ ছবি আঁকার সঠিক নিয়ম আমরা ব্যবহার করছি না। হ্যাঁ। এবার সাধারণত ছাউনি যেদিকে থাকে, ছাউনি বরাবর দরজাটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সাইডেও থাকে তার দরজা, কিন্তু সেটা কম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা অ্যাপ্লাই করব। এই ছাউনি থেকে একটু নিচে, বেশি নিচে নয়, মাঝখান বরাবর এভাবে একটা লাইন টেনে নেবো মাইনাস চিহ্ন মতো। টানার পর এখান থেকে একদম নিচে বেসমেন্ট বরাবর লাইন টেনে মাঝখান বরাবর একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবেন।
বরাবর নিচ্ছি। পরীক্ষার সময় দুইটা দৃশ্য আছে, ঠিক আছে? তো আমি আজকে একটা দৃশ্য দেখাবো, 2 দিন 2 রকম দেখাবো, আগামী সপ্তাহে আরো একটা দৃশ্য দেখাবো। দুটোই একই যদি হয়, মানে দুটো প্রশ্নের উত্তর একই হইলে কেমন হয় ব্যাপারটা? এই কারণে গ্রামের দৃশ্য হবে দুইটাই, কিন্তু দুইটা 2 রকম, ঠিক আছে? আজকে সহজ, একটু সহজ দিচ্ছি, আগামীটা এর থেকে একটু ডিফিকাল্ট হবে, একটু কঠিন হবে, হ্যাঁ? তো আজকে একদিনে দুইটা দৃশ্য দেখাবো না, আমার তো পত্র আঁকারও দরকার আছে, ঠিক আছে? একটু ভেরিয়েশন আনতে হয়। আমি সারা ক্লাস জুড়ে যদি শুধু গ্রামের দৃশ্য আঁকি, ভালো লাগবে না। হ্যাঁ, এই কারণে দরজাটা হয়েছে, এবার জানালাটা এইভাবে। কুড়ে ঘর তো অনেক সময় গ্রামের জানালা পাল্লা থাকে না। দরজাটা 2 ভাগে এভাবে ভাগ করবো, মাত্রটা এভাবে দিন। তাহলে ঘর আমাদের মোটামুটি শেষ হয়েছে। আমি এখানে আরো জানালা দিতে পারতাম, কিন্তু ছোট করে রেখেছি, তো এখানে দিলে বেশি ইয়ে লাগবে, ছোট ইয়ে লাগবে। জানালাটা দরজার থেকে বড় হবে না, এটাও খেয়াল রাখতে হবে। এবার এখানে একটা গাছ আঁকবো এই অংশে। তো প্রথমে গাছের কাণ্ড আঁকার জন্য এইভাবে দুইটা লাইন টানবো, কিন্তু নিচের দিকটা একটু যদি বড় হয়, হ্যাঁ, এইচ এর মতো দেখেন এটা, তাই না? এই রেখাটা যদি থাকে নিচের দিকে, যদি এইভাবে লাইন টানি, কিন্তু এটা দেখতে কিসের মধ্যে, এইচ এর মতো দেখাচ্ছে না? হ্যাঁ, এইভাবে লাইন টানবে, তবে নিচের অংশ থেকে উপরের অংশ একটু ছোট, মানে যে এইচ লিখেছি কিন্তু মাঝখান বরাবর হয়, কিন্তু এখানে একটু উপরে, মাঝখান থেকে একটু উপরে থাকবে। নিচের অংশটা বড়, উপরের অংশটা ছোট। এটা আঁকার পর এই অংশটা ইরেজ করে ফেলবো, কারণ গাছের ভিতর থেকে দূরে কিছু দেখা যায় না। এবার এখানে এই যে রেখাটা, এই রেখাটা বাম দিকে একটু হালকা, বাম দিকের রেখাটা হালকা বাম দিকে বাঁকা হবে, ডান দিকে রেখাটা হালকা ডান দিকে বাঁকা হবে, এরকম। এটা দিয়ে শেকড় বোঝানোর জন্য এটা আঁকছি। এরপর মাঝখান বরাবর একটা ডি লিখবো, এরকম। মানে শেকড় আঁকতে গেলে, ডাল আঁকতে গেলে, ঘর আঁকতে গেলে আমার কি জ্যামিতিক ফর্ম গুলো ব্যবহার হচ্ছে না? এটা ত্রিভুজ, এটা আয়তাকার, এটা আয়তাকার বলা যাবে না, এটা ট্রাপিজিয়াম। যারা অনলাইনে আছেন তারা বিনা প্রয়োজনে স্পিকারটা অন করে রাখবেন না, মিউট করে রাখবেন। এবার এই যে ভি লিখেছি, এই অংশ থেকে এইভাবে জুড়ে দেবো, ডান পাশে এইভাবে বাম পাশে। তাহলে এটা গাছের শেকড় মনে হচ্ছে। কিন্তু দেখেন এটা মাঝখানেটা একটু শর্ট, তাই না? কেন শর্ট? আমি যদি পেন্সিলটা দেখেন, এই পেনটা, মার্কার পেনটা এইভাবে যদি দেখি লম্বা, এদিকে দেখি সেম, কিন্তু এইভাবে যদি দেখায় শর্ট দেখাচ্ছে কিনা? দেখাচ্ছে না। তাহলে শেকড়টাও লম্বা আছে, কিন্তু ওই যে পরিপ্রেক্ষিত, মানে মুভমেন্টের জন্য ওটা ছোট দেখাচ্ছে। তাহলে আমরা বর্ণনা করতে পারবো তো যে কেন এরকম হচ্ছে। এরপর আরো একটা ভি লিখবো, কিন্তু এইটা একটু লম্বা করে দিব। এটা লম্বা করে দেওয়ার কারণ হচ্ছে এইটাই, এটা ডালের অংশ। এই ভি দ্বারা এই কাণ্ডকে যখন দুই ভাগ করলাম, তখন এটা দেখেন, এটা কাণ্ড, শেকড় আর দুইটা ডাল মনে হচ্ছে সহজে। এটা একটা ছোট করে আছেন, কারণ আমি বলেছি যে পুরোপুরি ব্যবহার করবো না বলে একটা সার্ভিস তৈরি করে নিয়েছি, আপনি পুরো একটা পেজ জুড়ে রাখবেন। এবার গাছের শেকড় হয়েছে, কাণ্ড হয়েছে, ডাল হয়েছে, বাকি আছে পাতা। তো পাতাটা এইভাবে আঁকা বাঁকা হবে এবং উপরের দিকে একটু ছোট হবে, এমন ভাবে আঁকবো যেন দুপাশে সমান হয়। এইভাবে যদি ধরি, তাহলে এইখানে যতটুকু যেন হয়, হ্যাঁ? তাহলে আহ, এলোমেলো হয়, কিন্তু যখন আমরা সুন্দর দেখাতে চাইবো, তখন তো আমরা সাজিয়ে গুছিয়ে আঁকতেই পারি, নাকি? এটা দেখেন অনেকটা, মানে ত্রিভুজ আকৃতির, তাহলে সেটা একটু পাকা হতে হতে এইভাবে মিশে গেছে, কিন্তু পুরো ত্রিভুজ মনে হবে না বা সার্কেলও মনে হবে না, এরকম।
এরপর ডান পাশে একটা খড়ের পালা, এখান থেকে হবে, তাহলে অর্ধেকের মানে বেশি অংশটা নিচের দিকে থাকবে আর ছোট অংশটা উপরের দিকে থাকবে, এরকম। এইটা আঁকার পর আমি এই অংশটা মুছে ফেলবো। আপনারা পরীক্ষার সময় যখন গ্রামের দৃশ্য আঁকতে বলা হবে এইটা আঁকার চেষ্টা করবেন, এইটাই ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? অনেকে কি করে নিজের মতো করে আঁকে, এটা কি সুন্দর হচ্ছে না, বোঝাতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, এটা অ্যাপ্লাই করবেন। মনে রাখার চেষ্টা করতে হবে, মনে থাকে না সবকিছু, মনে রাখার চেষ্টা করতে হবে। এবার এভাবে ঘাসের অংশ এঁকে দেখবেন গ্রামে কোথাও কিছু রাখলে তার সাইডে এমনি ঘাস জমে যায়, আর যেখানে চলাচল করে সেদিক দিয়ে রাস্তা তৈরি হয়ে যায়, দুপাশে ঘাস আলাদা হয়ে যায়। আর কোনো কিছু রাখলে এরকম ঘাস দেখা যায় ম্যাক্সিমাম টাইম। এই ক্লাসটা পেয়েছেন তো, পেয়েছেন না? গ্রামের দৃশ্য ছিলেন সেদিন, আপনি ছিলেন? যেদিন গ্রামের দৃশ্য এঁকেছি। আচ্ছা, তো এই অংশটা আঁকার পর আমরা এই যে একটা রেখা টেনেছিলাম না মাঝখান বরাবর, এটা হলো দিগন্ত রেখা বলে, দূরের যে অংশ, সেখানে দূরের যে গাছগুলো দেখতে পাই আমরা, কাণ্ড ডালপালা দেখতে পাই না, শুধু পাতার গ্রুপ দেখতে পাই, তাই না? থাকে কিন্তু আমরা দেখতে পাই না, অনেক দূরে থাকে এই কারণে। হ্যাঁ, তো সেটা বোঝানোর জন্য জাস্ট এইভাবে এখানে দুইটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা। যখন ডান দিকে আরো যাবে তখন একই গ্রুপ কিন্তু ছোট হতে হতে যাবে, ছোট হতে হতে একটু নিচু হতে হতে দূরে চলে যাবে, কারণ আমি কাছে বড় দেখছি এবং দূরে একই উচ্চতা থাকলে ওই যে পরিপ্রেক্ষিতের কারণে দূরে ছোট দেখবো। তাহলে কাছে দূরে পার্সপেক্টিভ যদি ছবিতে না থাকে তাহলে কাছে দূরে যে ব্যাপারটা এটা বোঝাতে পারবেন না। এই জন্য কাছে বড় দূরে ছোট। দেখেন সাউন্ড এটাও এখানে বড় হয়ে গেছে, এখানে একটু দূরে গেছে, ছোট হয়ে গেছে। এইটা হয়তো সমান কিন্তু তারপরে আমি ছোট হয়ে গেছি। এটা ঘরের সমান যদি ঘরের পালাটা আঁকতেন কেমন হতো দিয়ে দেখবেন। এবার এইটাকে দূরে বোঝানোর জন্য এইভাবে আমি একটু লাইন টেনে দিই, মানে ডার্ক, পেছনে ডার্ক করলে হয় কি এইভাবে এটা কি ডার্ক হয়ে যাচ্ছে না, অন্ধকার মুখ তৈরি হচ্ছে, তাহলে এইগুলো সহজে সামনে ভেসে উঠবে। দেখেন এগুলো লাইন দেওয়ার আগে কেমন দেখাচ্ছে এবং লাইন দেওয়ার পরে কেমন দেখাচ্ছে, এগুলো সহজে সামনে চলে আসছে না। আমরা শুধু যদি আলো থাকে দেখতে পাবো, সরাসরি যখন সূর্য দেখা যাচ্ছে প্রখর রোদ্দুরে আপনি সূর্যের দিকে তাকাবেন দেখবেন দেখতে পাচ্ছেন না, এরকম করে তখন এরকম চোখ এরকম করে দেখতে হয়, হয়তো কিছুটা দেখা যায়, কারণ শুধু আলো যদি থাকে আমরা দেখতে পাই না, আবার শুধু অন্ধকার থাকলেও দেখতে পাই না, আলো ছায়ার কম্বিনেশনে আমরা দেখতে পাই। আর আলো ছায়ার জন্য কাছে দূরেও বোঝানো সম্ভব, ঠিক আছে? পার্সপেক্টিভ এবং আলো ছায়া এটার কারণে কাছে দূরেও বোঝানো সম্ভব। আপনি আঁকছেন না? তো যেখান থেকে ছিলেন সেখান থেকে শুরু করেন। আচ্ছা, এরপর একটা মনে কলা গাছ থাকবে, একটা কলা গাছ আঁকার চেষ্টা করি, হ্যাঁ? দেখা যাচ্ছে এই অংশটা ঘটে, এটা প্রথম বন্ধনীর মতো এরকম, তাই না? কিন্তু আছে এইভাবে, রূপ চেঞ্জ করেছে মাত্র প্রথম বন্ধনী, তাই না? ফার্স্ট ব্র্যাকেটটা এইভাবে ছিল, এইভাবে আমরা দিই, এটা অঙ্ক এরকম করে দিই, কিন্তু আঁকার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি এইভাবে। হ্যাঁ, এভাবে চার পাঁচটা দিয়ে রাখি আপাতত এরকম সোজা একটা লাইন, মানে এইভাবে প্রথম বন্ধনী চার। এটা খেয়াল করতে হবে এই গাছের থেকে যেন কলা গাছ যেন হাইট বেশি না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে, না একে ফেলতেও পারে।
হয়ে গেছে? হ্যাঁ, দেখছেন? আমি তো আপনাদের খাতার দিকে তাকাইনি। তো মানে এই নর্মালি দেখা যাচ্ছে এটা যে গাছ হোক, মেহগনি গাছ হোক বা শিশু গাছ হোক বা আদার্স আম গাছ যাই হোক না কেন, তার থেকে কলা গাছ বড় হয় না, হয় হাইট বেশি হয়, হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি বললেন যে না আম গাছটা ছোট হয়, সেটা আম গাছের চারা গাছ, কিন্তু পূর্ণবয়স্ক একটা গাছ কলা গাছের থেকে হাইটটা বেশি থাকে। তো এরকম হয়েছে 5টা লাইন টানা। এই দেখেন এখান থেকে এইভাবে এরকম করে আঁকবো। এরকম কেন দিলাম? কলা পাতাটা অনেক হালকা, বাতাসে ফেটে যায়। মানে ফাটা পাতা ছাড়া মানে একটাও ফাটে না সেরকম খুবই কম। এবং দেখা যাচ্ছে এইটা এখনো পাতাটা খুলে পারেনি, এভাবে মোড়ানো থাকে তো, মানে এটা মাছ পাতা, এটা মাছ পাতা বলে, কিন্তু যদি অন্য কোনো গাছ হয় তখন বলা হয় পল্লব। কিন্তু কলার পাতা কিন্তু পল্লব বলা হয় না, হয়? পল্লব বলে না? হ্যাঁ, পত্র পল্লব, কচি পাতাকে পল্লব বলা হয়। আর বীজ থেকে যখন কোনো একটা কিছু বের হয় তাকে কি বলা হয়? শেকড়, অঙ্কুর বলা হয়। তো ছবি আঁকা শিখতে গেলে এগুলো কেন জানা লাগবে? আঁকার কথা এঁকে দেবো, দরকার হয় না? মানে এইটা কিন্তু আমি 2 মিনিটে এঁকে দেখাতে পারতাম, কিন্তু তারপরেও কেন বর্ণনা করছি? দরকার আছে বলে মনে হয় বর্ণনা করা? যে এইটা কেন, এটা কেন, এটা কেন, এরকম কেন, যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবেন যদি আমি বর্ণনা না করি? আর যখনই আপনি যাই আঁকছেন না কেন সবই যদি বর্ণনা করতে পারেন, তাহলে যে কেউ ভাববে যে না ছেলেটা বা মেয়েটার মতো জানে, সম্পর্কে তার বিস্তার জ্ঞান আছে। কিন্তু বললো আপনি বললেন জানি না, জানি না, জানি না, জানি কিন্তু মনে নেই, এরকম বললেন, তাহলে কেমন হবে? আপনার প্রতি ভাবনাটা কেমন হবে? গতানুগতিক মনে করবে যে এটা এক্সেপশনাল হতে হবে। এবার এখানে এই বরাবর এই ঘরের এই বরাবর একটু নিচের দিকে একটা বিন্দু দেন, এখানে যতটুকু আছে ততটুকু নিচে, এখানে এই বেসমেন্ট থেকে ছাউনি পর্যন্ত যতটুকু ওরকম নিচে একটা বিন্দু দেবেন। এর থেকে সহজ জিনিস আর হয় না, আমার কাছে হয় না। এবার এইখান থেকে একটু কম দূরত্বে এই বিন্দু দেওয়ার পর এই বিন্দু থেকে এই বিন্দুতে মিলিয়ে দেবে। এটা দিয়ে নদীর পাড় বোঝাবো, ঠিক আছে? এই অংশটা নদীর একটা অংশ থাকবে, এটা হলো নদীর পাড়। হচ্ছে এই বিন্দুটা কি জেনেছেন? এটা কেন এইদিকে গেল? নদীর পাড়টা সমান কিন্তু এই দিকে দূরে কেন ছোট দেখছি আগে? হলো পার্সপেক্টিভের কারণে। কিন্তু বাংলা হচ্ছে পরিপ্রেক্ষিত আর শব্দ হচ্ছে পার্সপেক্টিভ। এরপর এখানে একটা ভি মতো তৈরি হয়েছে না? এখান থেকে বি হলো, এবার এই অংশটা যদি বাদ দিই তাহলে এই পাশে আরেকটা ভি দিই। তাহলে দেখেন এখানে সহজে একটা নদীর পাড় বা একটা তীর তৈরি হয়েছে। এবার নদীর পাড়েরও একটা গুরুত্ব থাকে। একদম নদীর কানায় কানায় তো সবসময় পানি থাকে না, থাকে কম বেশি হয়। কানায় কানায় থাকলেও একটু হইলেও কম থাকে। তা সেটা বোঝানোর জন্য এখানে দেখেন আমি এদিকে বড় আর ওদিকে দূরে রেখেছি, এদিকে ছোট হয়ে গেছে কেন? পার্সপেক্টিভ। ঠিক একই ভাবে এখানে যাওয়া মানে এর থেকে আরো ছোট হবে। এইভাবে যেতে যেতে ডান দিকে যত দূরে যাবে এরকম কাছাকাছি হয়ে এইভাবে একটা বিন্দুতে চলে গেল। দেখেন এরকম। এটা এটা একই দূরত্বে আছে কিন্তু দূরে যাওয়ার কারণে মনে হচ্ছে একসঙ্গে মিশে গেছে। তবে সহজে এই থিকনেসটা তৈরি হয়ে গেল। আমরা একটা খাবার খেলাম কিন্তু খাবারের নাম জানি না, পুষ্টিগুণ জানি না, তাহলে কেমন হলো বলেন তো?
ওই যে খাবারের নাম জানি না সেটা যদি দেখা সেটা তো বিষ হতে পারে, কারণ ওরকম যে আমরা যাই রাখবো না কেন জানবো যে এটা কেন এরকম, সেটার অবশ্যই কারণ আছে যে কেন এরকম হলো, সেটা বলতে জানতে হবে, শুধু আজকে জানলে হবে না। এটা দেখা যাচ্ছে আমি 5 মিনিটে দেখাতে পারতাম বা 10 মিনিটে, কিন্তু দেখেন অনেক সময় হয়ে গেছে। বর্ণনা করে দিচ্ছি, সহজ হবে আপনাদের, যদি একটু মনে রাখার চেষ্টা করেন ছবি আঁকা সহজ হবে। এই নিয়মগুলো জানতে হবে। ড্রয়িং আছে, কম্পোজিশন আছে, পার্সপেক্টিভ আছে, আলোচনায় আছে। এই চারটার কম্বিনেশন যদি সুন্দর হয় ছবি এমনি দেখতে সুন্দর লাগবে। দেখেন লাইন ড্রয়িং আছে, প্রথমেই বলেছি অনেকগুলো বস্তু আছে, একের অধিক, সেগুলো সাজানো আছে। তারপরে এগুলো বন্ধ হয়ে গেছে। স্যার এখানে নাই, স্যার এখানে নাই, পজিশনে নাই, সমস্যা নেই, কি বলবো। 40 মিনিট পর বন্ধ হয়ে যাবে। 20 মিনিট পর বন্ধ হবে। না, 40 মিনিট হয়নি। কারণ হয়েছে। কোন মিনিট আছে? এখানে আছে। এটা কি এখানে রেজিং আছে? স্যার আছে না। আর দেখেন ক্লাস কি ডিসকানেক্ট হয়ে গেছে? চলছে? এটা চলছে তো? চলছে। ঠিক আছে, সমস্যা নেই। ওইটুকু একটু মানে যখন আমরা ড্রয়িং এ চলে আসি আবার, সমস্যা আছে। সমস্যা না স্যার, আমি 2 মিনিট মতো হয়েছে অফ করেছি, 2 মিনিট পর বুঝতে হবে। আচ্ছা, নদী পার হয়ে গেছে। নদী যখন এইটা নদী, এটা অনেক সময় নদী মনে নাও হতে পারে, দেখা যাচ্ছে নৌকা আঁকি, তাহলে মনে হবে যে না এটা নদীর পাড়ে গেছি, এরকম মোটা করে এটা উল্টা কি করবে, এটা জেডের মতো বা ভির মতো একটা, অনেকটা এটা এই অংশটা ডাব্লিউ এর মতো। তাই এটা নদী বোঝাতে আমি একটা নৌকা, এই অংশ থেকে একটু ভেতর থেকে লাইন টানবো, এটা হালকা বাঁক করে, সোজা লাইন না, হালকা বাঁক, এরকম এরকম। এটা যদি স্ট্রেট লাইন হয়, দেখেন এটা কতটুকু বাঁকা, একটু বাঁকা, তাই না? এটা যদি পাশাপাশি যদি একটা লাইন টানে তাহলে দেখেন তো কতটুকু বাঁকা, এই অংশটা একটু বেড়েছে, এই অংশটা একটু বেড়েছে, এরকম হালকা বাঁকা করে একটা লাইন টানে, হয়েছে? একটা লাইন টেনেছে। এবার নিচের অংশে এইভাবে বক্ররেখা আঁকবো একটা, এটাও বক্ররেখা, এটাও বাঁকা কিন্তু একটু বেশি বাঁকা, এটা ঢেউয়ের মতো, এটা দিয়ে পানি বোঝাবো। এই অংশটা এখান থেকে এইভাবে থাকবে। বক্ররেখা দেওয়ার পর দেখেন এখান থেকে এভাবে নিচের দিকে নামবে, এখান থেকে ডান দিকে যাবে, এবার বাম পাশের অংশ এখান থেকে ডান দিকে যাবে, ডান পাশের অংশ বাম দিকে আসবে। নৌকার মতো কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে। এবার যেখানে বসা হয় সেইটা দেখাবো না এখানে, কারণ আমরা অনেক দূর থেকে দেখছি। ঠিক আছে, যদি কাছ থেকে দেখতাম তাহলে সেক্ষেত্রে বসার যে জায়গাটা সেটা দেখতাম আর সারফেসটা, বসার জায়গাটা, কিন্তু এখানে ওইটা দেখবো না। এভাবে এই যে প্রথম যে লাইনটা, এটাকে দুই ভাগে ভাগ করে, এই একটা অংশ এই একটা অংশ, দুই ভাগে ভাগ করলাম, আবার এই অংশটাকে দুই ভাগে ভাগ করলাম, এরকম করলাম। এবার উল্টা এই যে দুইটা বিন্দু পেলাম, এই দুইটা বিন্দু থেকে একটা উল্টা ইউ শেপ দিতে হবে এরকম। দেওয়ার পর
এই যে ঘরের সামনে যেরকম লিখেছিলাম একটু ডান দিকে একটু নিচু হবে, নিচু হয়ে এই লাইনটা যেভাবে আছে এখান থেকে যেভাবে আছে হালকা বাঁকা, এভাবে বাঁকা করে এইভাবে। এরপর সামনে একটু ড্রয়িং করে দেবে এইভাবে, মাঝখান বরাবর লাইন টানবে একটা, আড়াআড়ি এবং লম্বালম্বি দুইটা। এটা নদী বা এটা নদীর পাড় বোঝাতে সহজ হলো। দেখা যাচ্ছে আমি একটা কথা বললাম সে বুঝতে পারছেন, তখন আনুষঙ্গিক আমরা আরো কথা বলি এটা বোঝানোর জন্য। এখানে আঁকার ক্ষেত্রে ঠিক ওরকমই। এবার যখন মাঝি নেই তখন নৌকাটা একটা বাধার ব্যবস্থা করতে হবে। যখন মাঝি থাকবে, কারণ যখন আবার যদি পাল তোলা নৌকা আঁকি তখনও মাঝি আঁকতে হবে, কারণ মাঝি না থাকলে পালটা তুললো কে? আর মাঝি এখন নেই, এটাকে ধরে রাখার জন্য নোঙর বা একটা খুঁটি একটা বের হবে আমাদের। বাঁধা। হ্যাঁ, জাস্ট এভাবে বুঝিয়ে দিব। এবার আকাশে মেঘের অংশ যদি বোঝাই, এরকম করে মেঘের অংশ বোঝালাম, একটু গতি থাকবে, হ্যাঁ স্পিডে ব্রেক করে করে আঁকতে কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু এরকম করে এরকম ধীরে ধীরে করতে পারতাম, কিন্তু সেটাতে হতো কি এটাকে দুর্বল মনে হচ্ছে, হচ্ছে না? এবার আবার যদি এরকম ধীরে ধীরে টানি, এটাকে কেমন হচ্ছে, একটু আগা বাঁকা অতীতের পিছনে গতিময়তা থাকে। স্যার আর কত সময় আছে? 40 মিনিট হলে 3 মিনিট স্যার। আচ্ছা, এবার একটা সূর্য আঁকবো এখানে। পুরোটা আঁকলাম না, দেখা যাচ্ছে হয় সূর্য অস্ত যাচ্ছে অথবা সকালে সূর্যোদয় হচ্ছে, সূর্যোদয় হচ্ছে অথবা সূর্য অস্ত যাচ্ছে এরকম। খুব সকালে এবং দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, ওই সময় আমাদের কিন্তু দেখতে সহজ হয় সবকিছু। কিন্তু মানে যত বেলা বাড়ে বা দুপুর থেকে বিকাল অবধি এই অংশটা একটু কষ্ট হয় দেখতে। আমরা ছায়া তৈরি করি, সেটা ছাতা দিয়ে হোক, হাত দিয়ে হোক, তারপরে অর্ধ মানে চোখ এরকম করে হোক, এইভাবে দেখার চেষ্টা করি। কিন্তু এই দৃশ্যটা আমাদের দেখতে কষ্ট হচ্ছে না, তার মানে সূর্যটাও ওরকম, হয় সূর্যোদয় হচ্ছে অথবা সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা মুহূর্ত আর কি। মাঝখান বরাবর সোজা একটা লাইন টানবো, এটা সূর্যের রশ্মি বোঝানোর জন্য, কিন্তু এটা যেন চুলে না যায় সূর্যের সঙ্গে। ঠিক আছে, একটু লম্বা করে এটা। এরপর এখান থেকে অ্যাঙ্গেল করে আড়াআড়ি ভাবে একটা, এখান থেকে আড়াআড়ি ভাবে। এটা যদি আমি বলি, দেখা যাচ্ছে এইভাবে যদি ধরি, তাহলে এটা কত ডিগ্রি কোণ আছে এখন? কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি কোণ। কিন্তু এই রেখাটা দেখেন এরকম আছে, তার মানে 45 ডিগ্রি কোণ। এবার যদি আমি এরকম করে লাইন টানি, এবার এইটা যদি মুছতে দিই, দেখেন ওরকম এসে। এইভাবে কি কখনো ভেবেছেন? ভাবেননি। তাহলে এটা আঁকতে গেলে কত নিয়ম আছে, মানে নারী নক্ষত্র জানতে হবে। মিস্ত্রিরা হয়তো বালি দিয়ে সিমেন্ট দিয়ে বিল্ডিং তৈরি করে, বালির হিসেব মানে সিমেন্ট কোয়া এগুলোর ফুট হিসাব রাখে, কিন্তু বালির কণার কি হিসাব রাখে কেউ? কিন্তু যদি রাখতে পারতো তাহলে কেমন হতো বিষয়টা, আরো ভালো হতো কিনা? মানে ব্যাপার হচ্ছে যে এরকমই, যে আমরা যা এখন এখন একদম ডিটেলসে জানা থাকবে, 100% জানার চেষ্টা করবে। এবার এখানে দেখেন চারটা অংশ পেয়েছি, এই একটা অংশ, তিনটা লাইন টানাতে, দুই তিন চার। এবার এখানেও লাইন টানবো, কিন্তু সেটা একটু ছোট করে, যেমন দিয়েছিলাম তার থেকে একটু শর্ট। তাহলে এটা হলো 30, 30 না 45 এরকম হবে না, 45-এর অর্ধেক 22 মতো, এখানে আছে 70-72 মতো এরকম এই ডিগ্রি বরাবর। এখন চাঁদা ধরা তো যাবে না এখন,
চোখের আইডিয়াতে আঁকতে হবে, এভাবে থাকবে। কবে সূর্যের রশ্মিটা, এরপর আকাশের পাখি দিতে পারি। আমরা আকাশে যখন পাখি উঠতে থাকে তখন আমরা ডানা আর বডি ছাড়া তেমন কিছু দেখতে পাই না, চোখ মুখ সবই থাকে, পা সবই থাকে, কিন্তু ডানা আর বডি ছাড়া দেখতে পাই জাস্ট ওরকম। হ্যাঁ, এরকম করে যদি দিই এরকম, এর বেশি দেখবো না আমরা। যেগুলো উপরের দিকে থাকবে সেগুলো ছোট, এখানে একটু বড় আঁকছি, তার মানে এটা ভূমি থেকে তো এটা কাছে, এই কারণে এটা বড়, এটা থেকে উপরে যখন যাচ্ছে একটু ছোট রাখবো, কারণ এটা ভূমি থেকে একটু উপরে। এখন কে কোন সাইজ সেটা না, কে কতটা আকার, আকার তো বড় হতে পারে, যে বড় থাকবে যে ছোট থাকবে সে তো ছোট নিচে আসলে সমান মনে হবে তখন দুজনকে, কিন্তু আঁকার সময় আমাদের কি করতে হবে, যে উপরে আছে মানে ভূমি থেকে দূরে আছে সে একটু ছোট হবে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। তার মানে নিচের দিকে যে বাকিগুলো আঁকবো সেগুলো একটু বড়, উপরের দিকে একটু ছোট। তাহলে আমাদের ওই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে ভূমি থেকে কে কতটা উপরে আছে, সেটা হলো পরিপ্রেক্ষিতের কারণ। তো একটা ছবি উপরের দিকে আছে তাহলে এটা ছোট করে আঁকবো, মানে ভূমি থেকে উপরের দিকে আছে, এখান থেকে কাছ থেকে এই বরাবর আছে, এখান থেকে এই দূরে রাখছি, তাহলে এখান থেকে উপরের দিকে গেলেও তো সেটা তো, তাই না? আচ্ছা, এবার এই কর্নারটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে, এখানে কাছাকাছি একটা বা দুইটা ফুল এঁকে বা পাতাগুলো থেকে এখানে দেখা যাচ্ছে একটা ঝোপ এঁকে দিই, ঝোপের মধ্যে কিছু ফুল ফুটে আছে,